নমস্কার। গল্পগেলা গোগ্রাসে ইউটিউব চ্যানেলে বাংলা ছোট গল্প প্রিয় সকলকে স্বাগত। এই চ্যানেলে আমি আপনাদের প্রতিদিন নানা স্বাদের পুরনো এবং নতুন লেখকদের বাংলা ছোট গল্প পড়ে শোনাব। শুরু করছি আজকের গল্প পাঠ। শুধু দর্শক শ্রোতা, আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প কাবুলিওয়ালা। শুধু দর্শক শ্রোতা, দয়া করে জানাতে ভুলবেন না আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে শুরু করা যাক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা। এই গল্পে ব্যবহৃত সাধু ভাষাকে আমি চলিত ভাষায় রূপান্তরিত করে আপনাদের শোনাচ্ছি। কাবুলিওয়ালা। আমার 5 বছরের ছোট মেয়ে মিনি এক দণ্ডও কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করে ভাষা শিখতে সে কেবল 1 বছর সময় ব্যয় করেছিল। তারপর থেকে যতক্ষণ সে জেগে থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তার মা অনেক সময় ধমক দিয়ে তার মুখ বন্ধ করে দেয়, কিন্তু আমি পারি না। মিনি চুপ করে থাকলে এমনি অস্বাভাবিক দেখতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্য আমার সঙ্গে তার কথোপকথনটা কিছুটা উৎসাহের সঙ্গেই চলে। সকালবেলায় আমার নভেলের 7দশ পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি এসেই আরম্ভ করে দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল। সে কিচ্ছু জানে না, না? আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাকে জ্ঞানদান করতে প্রবৃত্ত হবার আগেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হলো। দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে? কেবলই বকে, দিনরাত বকে। এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করে হঠাৎ জিজ্ঞেস করে বসল, বাবা, মা তোমার কে হয়? মনে মনে বললাম, শ্যালিকা। মুখে বললাম, মিনি, তুই ভোলার সঙ্গে খেলা করগে যা, আমার এখন কাজ আছে। সে তখন আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের 2 হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করে দিল। আমার 7দশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাত্রে কারাগারের উঁচু জানালা থেকে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়ে পড়তেছেন। আমার ঘর রাস্তার ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানালার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা! ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2 আঙ্গুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ গমনে পথ দিয়ে যাচ্ছিল। তাকে দেখে আমার কন্যারত্নের কেমন ভাবোদয় হলো বলা শক্ত। তাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করে দিল। আমি ভাবলাম, এই ঝুলি ঘাড়ে একটা আপদ এসে উপস্থিত হবে, আমার 7দশ পরিচ্ছেদ আর শেষ হবে না। কিন্তু মিনির চিৎকারে যেমন কাবুলিওয়ালা হেসে মুখ ফেরালো এবং আমার বাড়ির দিকে আসতে লাগলো, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তার আর চিহ্ন মাত্র দেখতে পাওয়া গেল না। তার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে কাবুলিওয়ালার ওই ঝুলিটার মধ্যে খোঁজ করলে তার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে।
এদিকে কাবুলিওয়ালা এসে সহাস্যে আমাকে সেলাম করে দাঁড়ালো। আমি ভাবলাম, যদিও প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা সংকটজনক, তথাপি লোকটাকে ঘরে ডেকে এনে তার কাছ থেকে কিছুটা কেনাকাটা না করলে ভালো হয় না। কিছু কেনা গেল। তারপর 5টা কথা এসে পড়ল। আব্দুর রহমান, রুশ, ইংরেজ প্রভৃতিকে নিয়ে সীমান্ত রক্ষানীতি সম্বন্ধে গল্প চলতে লাগলো। অবশেষে উঠে যাবার সময় সে জিজ্ঞাসা করল, বাবু, তোমার লেরকি কোথায় গেল? আমি মিনির অমূলক ভয় ভাঙিয়ে দেবার অভিপ্রায়ে তাকে অন্তঃপুর থেকে ডেকে আনলাম। সে আমার গা ঘেঁষে কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ চোখে দাঁড়িয়ে রইল। কাবুলির ঝুলির মধ্য থেকে কিশমিশ খোবানি বের করে তাকে দিতে গেল। সে কিছুতেই নিল না। দ্বিগুণ সন্দেহের সঙ্গে আমার হাঁটুর কাছে সংলগ্ন হয়ে রইল। প্রথম পরিচয়টা এমনিভাবে গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় প্রয়োজন মতো বাড়ি থেকে বের হবার সময় দেখি আমার মেয়েটি দরজার কাছের বেঞ্চির ওপর বসে অনর্গল কথা বলে যাচ্ছে এবং কাবুলিওয়ালা তার পায়ের কাছে হাসি মুখে শুনছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা বাংলায় ব্যক্ত করছে। মিনির 5 বছরের জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। আবার দেখি তার ছোট্ট আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে বললাম, ওকে এসব কেন দিয়েছ? অমন আর দিও না, বলে পকেট থেকে একটা আধুলি নিয়ে তাকে দিলাম। সে সসংকোচে আধুলি গ্রহণ করে ঝুলিতে পুরল। বাড়িতে ফিরে এসে দেখি সেই আধুলিটি 16 আনা গোলযোগ বাঁধিয়ে ফেলেছে। মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ নিয়ে ভর্ৎসনার সুরে মিনিকে জিজ্ঞাসা করছেন, তুই এই আধুলি কোথায় পেলি? মিনি বলছে, কাবুলিওয়ালা দিয়েছে। তার মা বলছেন, কাবুলিওয়ালার কাছ থেকে আধুলি কেন তুই নিতে গেলি? মিনি কান্নার উপক্রম করে বলল, আমি চাইনি, সে নিজে থেকেই দিলে। মিনি কান্নার উপক্রম করছে দেখে আমি এসে মিনিকে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার করে বাইরে নিয়ে গেলাম। সংবাদ পেলাম, কাবুলিওয়ালার সঙ্গে মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ, তা নয়। ইতিমধ্যে সে প্রায় প্রতিদিন এসে পেস্তা বাদাম ঘুষ দিয়ে মিনির ছোট লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করে নিয়েছে। দেখলাম এই দুই বন্ধুর মধ্যে গুটি কতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথা, রহমতকে দেখা মাত্র আমার কন্যা হাসতে হাসতে জিজ্ঞাসা করত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভিতর কি আছে? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করে হাসতে হাসতে উত্তর করিত, হাতি। অর্থাৎ তার ঝুলির ভিতর যে একটা হাতি আছে, এইটাই তার পরিহাসের সূক্ষ্ম মর্ম। খুব যে বেশি সূক্ষ্ম তা বলা যায় না, তথাপি এই পরিহাসে উভয়েই বেশ একটা কৌতুক অনুভব করত। এবং শরৎকালের সকালে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সরল হাসি দেখে আমারও বেশ লাগত। এদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল।
রহমত মিনিকে বলতো খোঁখি, বলতো, খোঁখি তুমি শ্বশুর বাড়ি কুখুন যাবে না? খোঁখি তুমি শ্বশুর বাড়ি কুখুনও যাবে না? বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুর বাড়ি শব্দটার সঙ্গে পরিচিত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে সজ্ঞান করে তোলা হয় নাই। এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারত না, অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়ে চুপ করে থাকা নিতান্ত তার স্বভাব বিরুদ্ধ। সে উল্টে জিজ্ঞাসা করত, তুমি শ্বশুরবাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করে বলতো, হামি শ্বশুরকে মারবে। শুনে মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময়েই রাজারা দিগ্বিজয়ে বের হতেন। আমি কলকাতা ছেড়ে কখনো কোথাও যাইনি, কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী। বাইরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে। একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার মন ছুটে যায়। তেমনি বিদেশি লোক দেখলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জেগে ওঠে। এদিকে আবার আমি এমনি উদ্ভিজ্জ প্রকৃতি যে আমার কোনটুকু ছেড়ে একবার বাইরে বের হতে গেলে মাথায় বজ্রাঘাত হয়। এই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসে এই কাবুলির সঙ্গে গল্প করে আমার অনেকটা ভ্রমণের কাজ হতো। দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চ গিরিশ্রেণী, মধ্যে সংকীর্ণ মরুপথ, বোঝাই করা উষ্ট্রের শ্রেণী চলেছে। পাগড়ি পরা বণিক ও পথিকেরা কেউ বা উটের ওপরে, কেউ বা পায়ে হেঁটে, কারো হাতে বর্ষা, কারো হাতে সেকেলে, চকমকি ঠোকা বন্দুক, কাবুলি মেঘমন্দ্র স্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করত। আর এই ছবি আমার চোখের সামনে দিয়ে চলে যেত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রাস্তায় একটা শব্দ শুনলেই তার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ লক্ষ্য করে ছুটে আসছে। এই পৃথিবীটার যে সর্বত্রই চোর, ডাকাত, মাতাল, সাপ, বাঘ, ম্যালেরিয়া, শুঁয়োপোকা, আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিন, খুব বেশি দিন নয়, পৃথিবীতে বাস করেও সে বিভীষিকা তার মন থেকে দূর হয়নি। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তার প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করছিলেন। আমি তার সন্দেহ হেসে উড়িয়ে দেবার চেষ্টা করলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটিকতক প্রশ্ন করলেন। কখনো কি কারো ছেলে চুরি যায় না? কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নেই? একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট ছেলে চুরি করে নিয়ে যাওয়া একেবারেই কি অসম্ভব? আমাকে মানতে হলো ব্যাপারটা যে অসম্ভব তা নয়, কিছুটা অবিশ্বাস্য। বিশ্বাস করার শক্তি সকলের সমান নয়, এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রয়ে গেল। কিন্তু তাই বলে বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করতে পারলাম না। শুধু দর্শক শ্রোতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পটির
অংশবিশেষ আপনাদের পড়ে শোনালাম। আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে কাবুলিওয়ালা গল্পটির দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। চলতে থাকুক গল্প গেলা গোগ্রাসে। ধন্যবাদ।